ভাঙড় এবং ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী তথা শওকত মোল্লা এবং বাহারুল ইসলামের সমর্থনে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জনসভা করলেন ভাঙড়ে। আর এদিন জনসভা থেকে একাধিকবার ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আইএসএফকে নিশানা করলেন অভিষেক। কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন এই কেন্দ্রে, জনসভা করেছিলেন। সেখানে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নাম না নিয়েই একাধিকবার আক্রমণ শানিয়েছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একেবারে নাম করে নওশাদ সিদ্দিকীর নাম নিয়ে, আইএসএফ দলের নাম নিয়ে একাধিক মন্তব্য তিনি করলেন। প্রথমে সভা শুরুর একেবারে প্রথম মুহূর্তে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে ভাঙড়ে যে জনসভা তিনি দেখলেন গিয়ে, নির্বাচনী জনসভা, তার সর্বকালীন যে এতদিন যে জনসভা করেছেন সেই জনসভার যে ভিড়ের রেকর্ড সেটা কিন্তু ভাঙড় ভেঙে দিয়েছে। অর্থাৎ যতদূর চোখ যাচ্ছে তিনি শুধু মানুষের স্বতঃস্ফূর্ততা, মানুষের উচ্ছ্বাস তিনি লক্ষ্য করছেন। এই তীব্র গরমে এত মানুষ যে সেখানে উপস্থিত হয়েছে তা দেখে তিনি স্পষ্টতই বলছেন যে ভাঙড়ে তৃণমূলের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। শুনুন। আজকের এই ভাঙড়ের জনসভা সর্বকালীন রেকর্ড নির্বাচনী জনসভার ভেঙে দিয়েছে। যত দূর চোখ যাচ্ছে মানুষের বাঁধন ছাড়া উচ্ছ্বাস, স্বতঃস্ফূর্ততা। হেলিপ্যাডে কোনো শেড নেই, তাও চারপাশে মানুষ, হ্যাঙ্গার প্রায় একদম কানায় কানায় পূর্ণ। সভাস্থলে তিল ধারণের জায়গা নেই। কাঠ ফাটা রোদ উপেক্ষা করে এই গরমে যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে, ক্যানিং পূর্ব তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। ভাঙড়ে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে 2021-এ আমি ভাঙড়ে প্রচার করতে আসিনি, কিন্তু 2024-এর লোকসভায় সায়নী ঘোষের সমর্থনে আমি ভাঙড়ের মাটিতে জনসভা করেছিলাম। ভাঙড় আমাকে খালি হাতে ফেরায়নি। অর্থাৎ সায়নী ঘোষকে ভাঙড় কিন্তু জিতিয়েছিল। যেহেতু বলতে চাইছেন যে 2021-এ তিনি আসেননি, সেই কারণে হয়তো ভাঙড় নওশাদ সিদ্দিকী জিতে গেছে, কিন্তু আবার তিনি 2024-এ যেমন এসেছিলেন আর ভাঙড়ে তৃণমূল জিতেছিল, ঠিক তেমন 2026-এ তিনি আসলেন, তাই ভাঙড় তাকে খালি হাতে ফেরাবে না। শুনুন। আমি 2023 সালে যখন নবজোয়ার করি, আমি ভাঙড় দিয়ে দক্ষিণ 24 পরগনায় প্রবেশ করেছিলাম। 2024-এ সায়নী ঘোষের সমর্থনে আপনাদের কাছে এসে আবেদন রেখেছিলাম। 2021 সালে ভাঙড়ে প্রচার করতে আমি আসিনি। 2023-এ 24-এ যখনই এসছি আপনারা কখনো আমাকে খালি হাতে ফেরাননি। এরপর নওশাদ সিদ্দিকীর আইএসএফকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত বললেন যে এরা বিজেপির বি টিম। ভাঙড়ের মতো পবিত্র মাটিতে এদের কোনো ঠাঁই নেই। 2021-এ প্রত্যাশিত ফল হয়নি ঠিকই, কিন্তু 2026-এ যেন ভাঙড়ে আবারও জোড়া ফুল ফোটে, এমনটাই কিন্তু মন্তব্য অভিষেকের। যারা ভাঙার রাজনীতি করছে তাদেরকে আমি বলবো সতর্ক হন। যারা মানুষের পাশে থাকে না, বিজেপির বি টিম, তাদের ভাঙড়ের পবিত্র মাটিতে কোনো জায়গা নেই। এখানে 2021 সালে আমরা হয়তো আশানুরূপ বা প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু 2024-এ তৃণমূলের প্রার্থী প্রায় 87,000-এর ব্যবধানে এই ভাঙড়ের মাটি থেকে জিতেছিল। জয়ের ব্যবধান বাড়ানোর লড়াই ক্যানিং পূর্ব পশ্চিমের সাথে
এবার ভাঙড়েও জোড়া ফুলকে আবার ফোটাতে হবে, উন্নয়ন যাতে বাধাপ্রাপ্ত না হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে এইটাই হচ্ছে আইএসএফ এর আসল চেহারা, এই হচ্ছে পীরজাদার আদর্শ। ঠিক কোন প্রসঙ্গে এই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত শুনুন। যারা আদর্শ নিয়ে কথা বলে, যারা নিজেদের পীরজাদা হিসেবে দাবি করে, আমার এখানে আস্তে আস্তে মনে পড়ছিল 2023-এর পঞ্চায়েত নির্বাচনে আইএসএফের একজন কর্মী নিহত হয়েছিল। প্রধান অভিযুক্তর নাম ছিল আরাবুল ইসলাম। আজকে সেই আদর্শ জলাঞ্জলি দিয়ে তথাকথিত পীরজাদা আরাবুল ইসলামকে ক্যানিং পূর্বের প্রার্থী করেছে। এই হচ্ছে আইএসএফ এর আসল চেহারা। আমার এখনো মনে আছে, 2.5-3 বছর হয়নি, আইএসএফ এর কর্মীরা যারা এই বিজেপির বি টিম মীর জাফর গদ্দারদের হয়ে মাঠে ময়দানে লড়াই করেছিলেন, যাদের হাতে আইএসএফ এর কর্মী নিহত হয়েছিল, সে আজকে আইএসএফ এর নেতা। এই হচ্ছে পীরজাদার আদর্শ, এই হচ্ছে তাদের মূল মন্ত্র। তৃণমূল আদর্শ থেকে বিচ্যুত হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নওশাদ সিদ্দিকী কোনোদিন সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী ও অমিত শাহের বাপ বাপান্ত করেছে? কেন্দ্রের আটকে রাখা যে বকেয়া টাকা, সেই টাকা ছাড়ার জন্য কেন্দ্রীয় সরকারকে কোনো চিঠি লিখেছে? যদি এমন উদাহরণ দেখাতে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। যদি এমন উদাহরণ দেখাতে পারেন তাহলে টিএমসির হয়ে বা তৃণমূলের হয়ে আর ভোট চাইতে আসবো না। কার্যত এমনই মন্তব্য করলেন ভাঙড়ের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনুন কি বলছেন। আমাকে যদি কেউ দেখাতে পারে যে গত 5 বছরে গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, কেন্দ্র সরকারের প্রকল্প 100 দিনের টাকা বন্ধ, একদিন নওশাদ সিদ্দিকী একটা সাংবাদিক বৈঠক করে নরেন্দ্র মোদী আর অমিত শাহর বাব্যাপান্ত করেছে, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতির আঙিনায় পা রাখবো না। যদি কেউ দেখাতে পারে একটা চিঠি লিখেছে কেন্দ্রের সরকারকে যে গরিব মানুষের টাকা ছেড়ে দেওয়া হোক, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না। আমার চ্যালেঞ্জ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে এসআইআর নিয়ে এই নওশাদ সিদ্দিকী কোথায় ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছিল? নওশাদ কোথায় ছিল? এছাড়াও আরও তিনি প্রসঙ্গ তোলেন হুমায়ুন কবিরের। বলেন, হুমায়ুন কবির আর নওশাদকে পাহারা দেয় কারা? কেন্দ্রের সিআরপিএফ, মানে অমিত শাহের সিআরপিএফ। কেন? ডিলটা কি? প্রশ্ন করেন অভিষেক। তিনি আরো প্রশ্ন তোলেন, বামেদের সঙ্গে তো আইএসএফ অর্থাৎ নওশাদের জোট হয়েছে। বামেরা যেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ দেয়নি, আইএসএফ যেখানে প্রার্থী দিয়েছে বামেরা দেয়নি। কিন্তু নন্দীগ্রামে কি এমন হলো? নন্দীগ্রামে কি এমন হলো যে সেখানে বামেরাও প্রার্থী দিল, আবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ নওশাদ সিদ্দিকী আইএসএফ তারাও প্রার্থী দিল? ডিলটা ঠিক কি? প্রশ্ন করলেন অভিষেক। বাকি জায়গায় জোট আর ওখানে আলাদা আলাদা প্রার্থী, শুভেন্দুকে জেতানোই মূল লক্ষ্য। কার্যত এটাই বলতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টাকা নিয়ে সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার এই প্রচেষ্টা বলেই জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, এই ভোটে তৃণমূল কংগ্রেসকে এমনভাবে জেতাতে হবে যাতে এখানে আইএসএফ আর বিজেপির ঝান্ডা ধরার লোক না থাকে। আমি আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যারা বলে সংখ্যালঘুদের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করে, আমি জিজ্ঞেস করতে চাই, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে দৌড়েছিল, তখন নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? যখন মাঠে ময়দানে তৃণমূল কংগ্রেস লড়াই করছিল,
নওশাদ সিদ্দিকী কোথায় ছিল? অমিত শাহকে যেই সিআরপিএফ পাহারা দেয়, কোন ডিলের কারণে সেই সিআরপিএফ নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয়? জবাব আছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তাকে পাহারা দিচ্ছে রাজ্যের পুলিশ। আমাদের সুরক্ষা দেয় রাজ্যের পুলিশ, আর হুমায়ুন কবির আর নওশাদ সিদ্দিকীকে পাহারা দেয় অমিত শাহ সিআরপিএফ। কেন? ডিলটা কি? সংখ্যালঘু ভাইদের উপর যা অত্যাচার বিজেপি করেছে, যদি এতটুকু মনুষ্যত্ব আর বিবেকবোধ থাকে, ওই সিআরপিএফ এর নিরাপত্তা রক্ষীগুলোকে ছেড়ে ভাঙড়ে ঢোকো। আগামী দিন দরকার হলে রাজ্য সরকার তোমাকে সুরক্ষা দেবে, দায়িত্ব আমি নিচ্ছি। চ্যালেঞ্জ আমার। ডিলটা কি? সাধারণ মানুষ লাইনে, আর অমিত শাহর পুলিশ নওশাদ সিদ্দিকীকে পাহারা দিচ্ছে। ডিলটা কি? আমি আপনাদের আবার একটা উদাহরণ দিচ্ছি। সিপিএম আর আইএসএফ এর জোট হয়েছে। কি হয়েছে কি না? হয়েছে কি না? জোরে বলতে হবে, হয়েছে কি না? হয়েছে। সিপিএম আর আইএসএফ এর জোট হয়েছে। সংখ্যালঘুদের পাকিস্তানি কে বলে? কে বলে? আরো জোরে কে বলে? শুভেন্দু অধিকারী, তাই তো? এবার আমার প্রশ্ন, যদি শুভেন্দু অধিকারী সংখ্যালঘুদের বাংলাদেশি পাকিস্তানি বলে, আর সিপিএম এর সাথে আইএসএফ এর জোট হয়ে থাকে, তাহলে নন্দীগ্রামে সিপিআই প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে। কেন? কাকে সুযোগ করে দেওয়ার জন্য? কার হাত শক্তিশালী করার জন্য? কার থেকে টাকা নেওয়া হয়েছে? যদি জোট হয়ে থাকে, কেন সেখানে 2 দলই প্রার্থী দেবে? তার মানে কি? সংখ্যালঘু ভোট ভাগ করো আর বিজেপিকে জিততে সুযোগ করে দাও। বিজেপির বিটিং। আর আমি যদি মিথ্যে কথা বলি, তোমার সৎ সাহস থাকে আর বুকের পাঁটা থাকে, অন রেকর্ড বলে যাচ্ছি, আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে জেলে ঢোকাবে। দেখি কার কত সাহস। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 21-এ যা ভুল হয়েছে ভাঙড়ের মানুষ সেই ভুল যেন আর না করে। যে ভুল ভাঙড়ের মানুষ 2021 সালে করেছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়। উন্নয়ন থমকে যাবে। শৌকত আমাকে বলছে, দাদা অনেক লোকের বাড়ি পাওয়া বাকি আছে। আমি বললাম কত? বলছে 50,000 লোক বাড়ি পাবে। আমি বললাম গত 2 বছরে তৃণমূল জেতার পর 32,000 লোক বাড়ি পেয়েছে। আর আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, শৌকত মোল্লাকে জেতান, 3 বছরের মধ্যে 50,000 বাড়ি তৃণমূল কংগ্রেসের সরকার দেবে, আমার গ্যারান্টি। আমি কথা দিয়ে গেলাম, প্রতিজ্ঞা দিয়ে গেলাম, শপথ নিয়ে গেলাম, 50,000 বাড়ি। জয়নগরের যিনি বিধায়ক আছেন বিশ্বনাথ দাস, জিজ্ঞেস করবেন 2 বছরে 73,000 বাড়ি দিয়েছি। ফলের নিরিখে এবার ভাঙড়কে দক্ষিণ 24 পরগনায় প্রথম হতে হবে। উন্নয়নের নিরিখে প্রথম করার দায়িত্ব আমার। ফলের নিরিখে 1 নম্বর হবে। হবে? পিছনে যারা আছে হাত তুলে বলো, হবে? হুমায়ুন কবিরের ভিডিও, সেই ভাইরাল 1000 কোটির ভিডিও প্রসঙ্গ তুলে ভাঙড়ের মানুষকে কার্যত সাবধান করে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলতে চান যে সবাই এরা বিজেপিরই বি টিম, তো সেই হিসাবে এদেরকে সুযোগ যেন না দেওয়া হয়। এই দক্ষিণ 24 পরগনা জেলায় 31-এ শূন্য করতে হবে বিরোধীদের, এবং তৃণমূল কংগ্রেসকে 31টি আসনই জেতাতে হবে, এমনটাই বললেন। তাই ভাঙড়টাকেও তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে, যাতে 31-31ই তৃণমূল কংগ্রেসের দখলে যায়, এমনটাই মন্তব্য অভিষেকের। শুনুন। হুমায়ুন কবির বলছে 1000 কোটি টাকা আমাকে বিজেপি দেবে, আমি সব ভোট ভাগ করে দেবো। দেখেছেন সে ভিডিও? দেখেছেন? এদেরও অনেক কিছু আসবে সামনে, আগামী দিনে জনসমক্ষে আসবে, প্রকৃত স্বরূপ উন্মোচিত হবে, বেশি দেরি নেই। মানুষকে বলবো ভুল পথে যাবে না, তৃণমূল কংগ্রেসের পাশে থাকো। বিজেপি
যদি আগামী দিন এতটুকু সুযোগ পায়, বাংলাকে জ্বালিয়ে দেবে এরা। আজকে তো লাইনে দাঁড় করাচ্ছে, কালকে বলবে বাড়ি থেকে বেরোলে বিজেপির পারমিশন নিয়ে বেরোতে হবে। এবার 31-0 তৃণমূলের পক্ষে হতে হবে, আর সেটা তখনই সম্ভব যখন ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বিপুল ব্যবধানে জিতবে। 87,000-এর বেশি ব্যবধান এবার টপকাতে হবে। টপকাবে? কত ভোটে জিতবে? কি সামনে যারা আছেন মায়েরা, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূলের সরকার আছে, আপনারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। বিজেপির ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করার। যে কটা ছাইপাস আবর্জনা পড়ে আছে তাদের ঝেঁটিয়ে বিদায় দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। কোনো বহিরাগত বেঈমানদের এই ভাঙড়ের মাটিতে জায়গা নেই। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙড়ের জনসভায় শওকত মোল্লা ভাঙড়ের ক্যান্ডিডেট এবং ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট হচ্ছেন বাহারুল ইসলাম, তাদের সমর্থনে ভাঙড়ের একটি অঞ্চলে সেখানে জনসভা করেন এবং সেখানে দাঁড়িয়ে একাধিক ইস্যু নিয়ে যেমন কথা বলেন, তেমনই তার যে 26 মিনিটের বক্তব্য সেখানে একাধিকবার কিন্তু সেই ভাঙড়ের বর্তমান আইএসএফ প্রার্থী এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি 2021-এ সেখানে নির্বাচিত হন একটিমাত্র বিধায়ক হিসাবে, মানে বাকি বিজেপি তৃণমূল বিরোধী একটি দল হিসাবে তারা নির্বাচিত হন, সেই বিধায়ককে একাধিকবার কিন্তু একাধিক ইস্যু নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেন এবং তিনি 2026-এ ভাঙড়ের মানুষকে যাতে আর ভুল না হয় এমনটাই কিন্তু বার্তা দিয়ে গেলেন। বলবেন ভিডিও নিয়ে যদি কিছু বলার থাকে। আরও 2-3টে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, সেগুলো আর এই ভিডিওর মধ্যে আপনাদের শোনাচ্ছি না, সেগুলো আলাদা করেই আপনারা সেই ভিডিওগুলি দেখবেন, এর পরের এই ভিডিওটির পরে আসবে। তো সেই কারণে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, যে বাকি আরও 2-3টে বেশ ইন্টারেস্টিং ভিডিও, নওশাদ সিদ্দিকীর যে দলের যে সিম্বল খাম চিহ্ন, সেটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বিরাট মন্তব্য করেছেন, সেটাও আপনাদের সামনে নিয়ে আসবো, আপনারা দেখবেন। আরও একটি মন্তব্য তিনি করেছেন, সেটাও শোনাবো, তবে এই ভিডিওটি নয়, নেক্সট যে ভিডিও আসবে। তো যারা নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকুন এবং দেখতে থাকুন N24 টিভি।